দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লাভলি আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় বাজার থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই অধ্যায় থেকে পূর্বে আমি আরও দুটি ক্লাস নিয়েছি, মোটামুটি তোমরা অনেক কিছুই এই অধ্যায় থেকে বোঝো। আজকে আমি আরেকটি ক্লাস নেব তোমাদের আরও কিছু বিষয় স্পষ্ট হওয়ার জন্য। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক ও একচেটিয়া বাজারে স্বল্পকালীন সময় ফার্মের ভারসাম্য বিন্দু, মোট আয় টিআর, মোট ব্যয় টিসি, মুনাফার পরিমাণ পাই নির্ণয় সম্পর্কে দেখব। প্রথমে আমরা দেখি উভয় বাজারে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজার, উভয় বাজারে ভারসাম্য বিন্দু নির্ণয়ের শর্ত হচ্ছে দুইটি। প্রয়োজনীয় শর্ত: ভারসাম্য বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় এমআর সমান ফার্মের প্রান্তিক ব্যয় এমসি হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এমআর সমান এমসি হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এমআর রেখাটি এমসি রেখাকে ছেদ করে। 2 নম্বর শর্তের নাম হচ্ছে পর্যাপ্ত শর্ত। এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। শিক্ষার্থীরা, আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারে উভয় বাজারে স্বল্পকালীন সময়ে ফার্ম 3টি অবস্থায় ভারসাম্য অর্জন করে। প্রথমত, অস্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন, স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জন এবং ফার্মের লোকসান বা ক্ষতি অবস্থায় ভারসাম্য অর্জন। অস্বাভাবিক মুনাফা অবস্থায় কখন ফার্ম ভারসাম্য অর্জন করে? যখন ফার্মের দ্রব্যের দাম তার গড় ব্যয় অপেক্ষা বেশি হয়, অর্থাৎ পি ইজ গ্রেটার দেন এসি হয়, তখন ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়। আর অস্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের রেখার অবস্থান থাকে গড়াই এ আর রেখা বা দাম রেখার নিম্নে গড় ব্যয় এসি রেখার অবস্থান থাকবে। স্বাভাবিক মুনাফা অবস্থায় যখন ফার্মের দ্রব্যের দাম এবং গড় খরচ পরস্পর সমান হবে, তখন ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হবে, অর্থাৎ কোনো ফার্মের মোট আয় টিআর যদি মোট ব্যয় টিসির সমান হয়, তখন ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আর রেখার অবস্থান যদি আমরা দেখি, তাহলে গড়াই রেখা এআর বা দাম রেখা পি এর সাথে এসি রেখার স্পর্শক হবে। আর কখন ফার্মের ক্ষতি হবে, লোকসান বা ক্ষতি হবে? যখন কোনো ফার্মের দ্রব্যের দামটা তার গড় খরচ থেকে কম হবে, অর্থাৎ পি লেস দেন এসি হবে এবং মোট আয় থেকে বেশি হবে, তখন কোনো ফার্মের লোকসান বা ক্ষতি হবে। এবং গড়াই রেখা এর বা দাম রেখার ওপরে গড় খরচ এসি রেখার অবস্থান হবে। শিক্ষার্থীরা দেখো, একটি চিত্র আমরা এখানে আছে। চিত্রের ভূমি অক্ষে ও কিউ অক্ষে আমরা নিয়েছি উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, লম্ব অক্ষে নিয়েছি আমরা আয়, ব্যয় ও দাম, অর্থাৎ রেভিনিউ, আর কস্ট সি বা প্রাইস পি। দেখো চিত্রে পি একটি রেখা ভূমিরেখার সমান্তরাল আছে, পি সমান এ আর সমান এম আর। যেহেতু রেখাটি ভূমিরেখার সমান্তরাল আছে, তার মানে এখানে দাম স্থির, পি নট। যখন দাম স্থির থাকবে এবং রেখাটি পি সমান এ আর সমান এম আর হবে এবং রেখাটি ভূমিরেখার সমান্তরাল হবে, আমরা সহজে বুঝে যাচ্ছে এটা কোন বাজার শিক্ষার্থীরা? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। দেখো, এসি রেখা এবং এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে অতিক্রম করেছে এমসি রেখা। চিত্রে আমি এখানে 3টি কোয়েশ্চেন রেখেছি। চিত্রে ই এবং এফ বিন্দুর মধ্যে কোনটিতে ভারসাম্য অর্জিত হয়েছে এবং কেন? ভারসাম্যর দাম ও পরিমাণ কত হবে? 2 নম্বর প্রশ্ন, মোট আয় বা টোটাল রেভিনিউ টিআর, মোট ব্যয় বা টোটাল কস্ট টিসি ও মুনাফার পরিমাণ পাই নির্ণয় করো। এসি রেখার অবস্থান কিরূপ হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে? চিত্রে বিষয়টি বিশ্লেষণ করো। এখন আমরা 3টি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে দেখব শিক্ষার্থীরা। প্রথমে আমরা দেখব চিত্রে ই এবং এফ বিন্দুর মধ্যে কোনটিতে ভারসাম্য অর্জিত হয়েছে।
শিক্ষার্থীরা আমরা ভারসাম্য শর্ত কি জানি? ভারসাম্য বিন্দুতে MR সমান MC হবে এবং MC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। দেখো শিক্ষার্থীরা, চিত্রে ই এবং এফ দুটো বিন্দু আছে। এফ বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে ছেদ করেছে, তাহলে এফ বিন্দুতে এমসি সমান এমআর, ঠিক আছে, এটা ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত। এফ বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পালিত হয়েছে। এবার পর্যাপ্ত শর্ত কি? এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। কিন্তু দেখো শিক্ষার্থীরা, এই এফ বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে উপর থেকে ছেদ করে নিচের দিকে নেমে গিয়েছে। তাহলে এফ বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এমসি সমান এমআর পালিত হলেও ভারসাম্যের পর্যাপ্ত শর্ত এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে তা পালিত হয়নি। তাহলে ই বিন্দু আমাদের ভারসাম্য বিন্দু হবে না। এবার ই বিন্দু না, সরি শিক্ষার্থীরা, এটা এফ বিন্দুতে আমাদের ভারসাম্য বিন্দু হবে না। তাহলে এবার আমরা দেখি ই বিন্দুতে দেখো এমসি রেখাটি এমআর রেখাকে ছেদ করেছে। যেহেতু এমসি রেখাটি এমআর রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে, তাই ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এমআর সমান এমসি পালিত হলো। এবার দেখি আমরা ভারসাম্যের পর্যাপ্ত শর্ত এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে ই বিন্দুতে উঠেছে কিনা। আমরা দেখছি এই যে এমসি রেখাটি এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে এই ই বিন্দু দিয়ে উপরের দিকে উঠে গিয়েছে এবং এমসি রেখার ঢাল এমআর রেখা থেকে খাড়া। দেখো এখানে এমআর রেখার ঢাল কিন্তু শূন্য, যেহেতু এমআর রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল, কিন্তু এমসি রেখাটি অধিক খাড়া, তাহলে এমসি রেখার ঢালটি এমআর রেখা থেকে বেশি। তাহলে ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত দুটি শর্ত পালিত হওয়ার কারণে, অর্থাৎ ই বিন্দুতে এমসি সমান এমআর এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে ওঠায় ই বিন্দু হলো ফার্মের ভারসাম্য বিন্দু। এখন আমরা দেখব ভারসাম্য দাম ও পরিমাণ কত। শিক্ষার্থীরা, এখানে ভারসাম্য দাম ও পিনট স্থির। ভারসাম্য পরিমাণ আমরা ভারসাম্য বিন্দু অনুসারে পাব ও কিউ নট। তাহলে ভারসাম্য দাম সমান ও পি নট আর ভারসাম্য পরিমাণ ও কিউ নট। ভারসাম্য পরিমাণ ও কিউ নট, ভারসাম্য দাম ও পি নট। শিক্ষার্থীরা, এখন মোট আয় টিআর, মোট ব্যয় টিসি এবং মুনাফার পরিমাণ পায় আমরা নির্ণয় করব। মোট ব্যয় নির্ণয় করার জন্য আমাদের লাগবে গড় খরচ। গড় খরচ রেখা অনুসারে আমরা ভূমি অক্ষ পেয়ে যাব গড় খরচের পরিমাণ সি নট, আমরা তাই নিয়ে নিলাম। শিক্ষার্থীরা, এখন আমরা মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ এই চিত্র থেকে নির্ণয় করব। প্রথমে আমরা নির্ণয় করব মোট আয়। মোট আয় টিআর। আমরা জানি মোট আয় টিআর এর সূত্র হচ্ছে দ্রব্যের দাম পি ইন্টু বিক্রয়ের পরিমাণ কিউ। চিত্রে আমাদের দ্রব্যের দাম কত? ও পি নটে স্থির। তাহলে ও পি নট বিক্রয়ের পরিমাণ, ভূমি অক্ষে আমরা আগে নিয়েছি উৎপাদন এবং বিক্রয় পরিমাণ, বিক্রয়ের পরিমাণ, তাহলে বিক্রয়ের পরিমাণ হচ্ছে ও কিউ নট। শিক্ষার্থী, তাহলে আমাদের মোট আয় কত হবে? ও পি নট ই কিউ নট। ও পি নট ই কিউ নট। এবার আমরা নির্ণয় করব মোট ব্যয় টিসি। মোট ব্যয় টিসি নির্ণয়ের সূত্র হচ্ছে গড় ব্যয় এসি ইন্টু উৎপাদনের পরিমাণ।
সেটা আমাদের গড় ব্যয় রেখা অনুসারে গড় ব্যয় কত শিক্ষার্থীরা? OC0 উৎপাদনের পরিমাণ OQ0 তাহলে আমাদের মোট খরচ কত হবে? এখানে যদি আমরা একটা বিন্দু নিই A, OC0 AQ0, OC0 AQ0। এবার আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করব। মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ। যদি আমাদের মোট আয় বেশি হয় তাহলে আমাদের মুনাফা অর্জিত হবে। যেটা মোট আয় কত? OP0 EQ0, OP0 EQ0, OP0 EQ0। আর মোট ব্যয় OC0 AQ0 মাইনাস OC0 AQ0। দেখো শিক্ষার্থীরা, এখানে দাম হচ্ছে OP0, দাম কত? OP0, আর গড় ব্যয় হচ্ছে OC0 ইজ গ্রেটার দেন OC0, অর্থাৎ এখানে দামটা গড় খরচ এসি অপেক্ষা বেশি। কতটুকু বেশি? C0 P0 পরিমাণ দাম গড় খরচ অপেক্ষা বেশি। তাহলে OP0 EQ0 মোট আয় থেকে যদি আমরা OC0 AQ0 মোট ব্যয় বাদ দিই, আমাদের থাকে C0 P0 E A পরিমাণ মুনাফা। তাহলে মুনাফা হবে C0 P0 E A। এই ছায়াবৃত্ত অঞ্চলটুকু হবে আমাদের মুনাফা। শিক্ষার্থীরা, এখন যদি এখানে এরকমভাবে চিত্রটা থাকলো, তোমরা দেখো এখানে 10, 5, 10 এরকমভাবে সংখ্যা দেওয়া থাকলো, তখন আমরা কীভাবে মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ নির্ণয় করব? খুবই সহজ, ঠিক পূর্বের মতোই। দেখো এখানে আমাদের দাম 10 টাকা স্থির, তাহলে টিআর হবে দাম ইন্টু উৎপাদনের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ। তাহলে দাম কত? 10, বিক্রয়ের পরিমাণ 10, মোটাই হবে 10 10 100। আর মোট ব্যয় কত হবে শিক্ষার্থীরা? দেখো তো, মোট ব্যয় হবে গড় ব্যয় কত? 5, তাহলে টিসি গড় ব্যয় হচ্ছে আমাদের এখানে এসি ইন্টু উৎপাদনের পরিমাণ। এসি হচ্ছে আমাদের 5 ইন্টু উৎপাদনের পরিমাণ হচ্ছে 10, তাহলে 50 হচ্ছে মোট খরচ। এখন আমরা যদি মুনাফা নির্ণয় করি, পাই সমান টিআর মাইনাস টিসি। মানে টিআর হচ্ছে আমাদের 100 আর টিসি হচ্ছে 50। 100 থেকে 50 বিয়োগ দিলে 50 হচ্ছে মুনাফা। এখন এসি রেখার অবস্থান কিরূপ হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে? চিত্রে বিষয়টি বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, স্বাভাবিক মুনাফা অবস্থায় কী হবে? পি সমান এসি হয় এবং গড় আয় এয়ার বা দাম রেখার সাথে এসি রেখা স্পর্শ করে। তাহলে আমরা যদি এই গড় আয় রেখাটিকে এই বিন্দুতে স্পর্শক করে অঙ্কন করি, গড় ব্যয় রেখাটিকে ই বিন্দুতে স্পর্শ করে অঙ্কন করি, ই বিন্দুতে গড় খরচ বা গড় অ্যাভারেজ কস্ট রেখাটি ই বিন্দুতে স্পর্শক করে অঙ্কন করি, তাহলে দেখো আমাদের ভারসাম্য অবস্থান কি পরিবর্তন হয়। এমসি রেখা পূর্বের মতোই আছে ই বিন্দুতে। তাহলে ই বিন্দুতে যদি স্পর্শক হয় তাহলে মোট আয় টিআর কত হবে? টিআর দ্রব্যের দাম ইন্টু উৎপাদনের বিক্রয়ের পরিমাণ, দাম 10, বিক্রয়ের পরিমাণও 10, 100। আর গড় মোট খরচ কত হবে শিক্ষার্থীরা? মোট খরচ হবে গড় খরচ ইন্টু উৎপাদনের পরিমাণ। এখানে গড় খরচে কিন্তু 10 এসি রেখা অনুসারে, অর্থাৎ এখানে পি সমান এসি, গড় খরচ 10, উৎপাদনের পরিমাণ 10, মোট খরচ হবে 100। মুনাফা হবে 100 বিয়োগ 100 সমান 0 মুনাফা। 0 মুনাফাই হচ্ছে ফার্মের স্বাভাবিক মুনাফা। অর্থাৎ এসি রেখা যখন ই বিন্দুতে স্পর্শক হবে, অর্থাৎ দাম রেখা এবং এয়ার রেখাকে স্পর্শ করবে,
স্পর্শ করবে তখন ফার্মের দাম সমান গড় খরচ এসি হবে এবং ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আমরা বিষয়টি দেখলাম। শিক্ষার্থীরা, আশা করছি এই তিনটি প্রশ্নের উত্তর তোমরা তিনটি প্রশ্নের উত্তর কীভাবে করতে হবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা দেখব বি একটি চিত্র আমরা এখানে নিয়েছি। দেখো এয়ার রেখা, বি চিত্রে এয়ার রেখা এবং এমআর রেখা বাম থেকে টানে নিম্নগামী হয়েছে। তাহলে সহজে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারে যেহেতু একটি মাত্র ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে এবং সে একাই দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে এবং দ্রব্যের দামের উপরে একটা প্রভাব বিস্তার করে, তাই এই বাজারে এয়ার রেখা এবং এমআর রেখা উভয় বাম থেকে ডানে নিম্নগামী হয় এবং এয়ার রেখার নিচে এমআর রেখার অবস্থান হয়। প্রথম প্রশ্ন, যে ভারসাম্য বিন্দু টিআর মোট আই টিআর মোট বাই টিসি এবং মুনাফা পাই নির্ণয় করো। এই চিত্রটা থেকে আমরা কিভাবে ভারসাম্য বিন্দু মোট আই টিআর মোট বাই টিসি এবং মুনাফা নির্ণয় করব। দেখো, ভারসাম্য শর্ত আমরা পূর্বে জানি এমআর সমান এমসি এবং এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। দেখো শিক্ষার্থীরা, এই ই বিন্দুতে এমআর রেখা এমসি রেখাকে ছেদ করেছে ই বিন্দুতে, আবার এই ই বিন্দুতে এমসি রেখাটি এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপর দিকে উঠেছে। তাহলে ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত দুটি শর্তই পালিত হয়েছে বিধায় এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দু ই মোট আই টিআর কত হবে শিক্ষার্থীরা? দ্রব্যের দাম ইন্টু বিক্রয়ের পরিমাণ। দ্রব্যের দাম হচ্ছে এখানে এয়ার রেখা অনুসারে ও পি নট, এয়ার রেখা এবং দাম একই রেখা অবস্থান করছে ও পি ওয়ান। দ্রব্যের দাম হচ্ছে ও পি ওয়ান, বিক্রয়ের পরিমাণ হচ্ছে ও কিউ নট। তাহলে মোট আই হচ্ছে, মোট আই টিআর হচ্ছে ও পি ওয়ান এ কিউ নট, ও পি ওয়ান এ কিউ নট। মোট ব্যয় টিসি সমান গড় খরচ এসি ইন্টু উৎপাদন পরিমাণ। গড় খরচ কত? গড় খরচ রেখা অনুসারে ও পি নট, ও পি নট ইন্টু বিক্রয়ের পরিমাণ, উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ নট। তাহলে আমাদের খরচ হচ্ছে ও পি নট বি কিউ নট, ও পি নট বি কিউ নট। এখন যদি আমরা মুনাফা নির্ণয় করি, মুনাফা টিআর মাইনাস টিসি। টিআর কত আছে শিক্ষার্থীরা আমাদের? ও পি ওয়ান এ কিউ নট বিয়োগ ও পি নট টিসি বি কিউ নট। ও পি ওয়ান এ কিউ নট থেকে ও পি নট বি কিউ নট অংশটুকু যদি আমরা বাদ দিই, তাহলে পি নট পি ওয়ান এ বি পর্যন্ত আমাদের মুনাফা থাকে, এই ছায়াবৃত্ত অংশ। পি নট পি ওয়ান এ বি হচ্ছে ফার্মের মুনাফা। দেখো শিক্ষার্থীরা, এখানে গড় খরচ রেখাটি কিন্তু দাম রেখার নিচে অবস্থান করছে, অর্থাৎ এখানে পি ইজ গ্রেটার দেন এসি, অতিরিক্ত শব্দটিও পালিত হয়েছে, তাই ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। দ্বিতীয় প্রশ্ন, এসি রেখার অবস্থান কিরূপ হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে? চিত্রে দেখাবো। আমরা চিত্রের দেখাচ্ছি। আমরা জানি এসি রেখা যদি এয়ার রেখাকে স্পর্শ করে তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আবার পি সমান সমান যদি এসি হয় তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। দেখো এখানে এয়ার রেখা বা পি রেখাকে এসি রেখা এ বিন্দুতে স্পর্শ করেছে, তাই এক্ষেত্রে পি সমান সমান এসি। আবার আমরা যদি ভারসাম্য বিন্দু নির্ণয় করতে যাই তাহলে ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ ই বিন্দুতে এমআর সমান এমসি এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। আর মোটাই টিআর হচ্ছে ও পি নট এ কিউ নট, ও পি নট এ কিউ নট। টিসি ওইখানে ও পি নট এ কিউ নট। আর মুনাফা কত হবে শিক্ষার্থীরা? তাহলে ও পি নট এ কিউ নট থেকে যদি আমরা ও পি নট এ কিউ নট বাদ দিই তাহলে শূন্য, স্বাভাবিক মুনাফা। তাহলে এসি রেখা যদি
এয়ার রেখাকে বা দাম রেখাকে স্পর্শ করে বা এসি, তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে একচেটিয়া বাজারের ক্ষেত্রে। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে একটু আলোচনা করব, যে অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়। সাধারণত বাজার বলতে আমরা কি বুঝি? কোনো নির্দিষ্ট স্থানকে বুঝি, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো নির্দিষ্ট দ্রব্যকে বোঝায়, যা কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে ক্রয় বিক্রয় হয়। যেমন কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে ক্রেতা বিক্রেতার মধ্যে যখন চালের ক্রয় বিক্রয় হবে, তখন তাকে বলা হবে চালের বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে কেন দাম গ্রহীতা বলা হয়? শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নিই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। যে বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্ধারিত বা স্থির দামে নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করে, সেই বাজারকে বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু বিক্রেতারা এক সমজাতীয় দ্রব্য এবং সদৃশ দ্রব্য উৎপাদন এবং বিক্রয় করে, তাই কোনো বিক্রেতা এককভাবে বাজারের মোট যোগানের খুব সামান্য অংশ সে উৎপাদন করে, যার ফলে কোনো বিক্রেতা এককভাবে কোনোভাবেই সে বাজার দামকে প্রভাবিত করতে পারে না, বরং বাজারে চাহিদা এবং যোগানের মাধ্যমে যে দামটি নির্ধারিত হয় সেই দামটি সে মেনে নেয়। বাজারে যদি নতুন কোনো বিক্রেতা ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রবেশ করে, তাহলে বাজারে চাহিদা এবং যোগানের ভিত্তিতে যে দামটা নির্ধারিত হয় সেই দামটা সে মেনে নেয়। সে যদি বাজারে তার পণ্যের দাম বাড়ায় দেয়, তাহলে সে ক্রেতা হারাবে, আবার যদি সে পণ্যের দাম কমিয়ে দেয়, তাহলে সে ক্ষতির সম্মুখীন হবে। যার ফলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা এবং এসএস, এসএসটা থেকে ছেদ করেছে, চাহিদা এবং এসএস টাকার ভিত্তিতে, চাহিদা এবং যোগানের ভিত্তিতে যে দামটা নির্ধারিত হয়, সেই দামটায় সকলে ফার্ম বা বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান মেনে নেয়। লম্বক্ষে দাম, ভূমধ্যে হচ্ছে পরিমাণ। যার ফলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে এবং পি সমান এআর সমান এমআর হয় এবং রেখাটি ভূমি অক্ষে সমান্তরাল হয়। শিক্ষার্থীরা, এই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে বা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দাম গ্রহীতা বলা হয়। এবার আমরা জেনে নেব একচেটিয়া বাজারে কেন ফার্ম ও শিল্প অভিন্ন হয়। যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে এবং তার উৎপাদিত দ্রব্যের কোনো নিকট পরিবর্তক দ্রব্য বাজারে থাকে না, তখন সে বাজারকে একচেটিয়া বাজার বলে। একচেটিয়া, আমরা জানি অসংখ্য ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প, কিন্তু একচেটিয়া বাজারে যেহেতু একটি মাত্র ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান তার দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে এবং উৎপাদিত দ্রব্যের কোনো নিকট পরিবর্তক দ্রব্য বাজারে থাকে না, তাই একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্প একই হয়ে থাকে। অর্থাৎ একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ফার্মই হচ্ছে শিল্প। মনবশ্রেণী বাজার কাকে বলে? মনবশ্রেণী বাজারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মনবশ্রেণী মার্কেট। মনবশ্রেণী শব্দের মন শব্দের অর্থ হচ্ছে এক, আর শ্রেণী শব্দের অর্থ হচ্ছে ক্রেতা। শিক্ষার্থীরা, যে বাজারে ক্রেতা থাকবে একজন, কিন্তু বিক্রেতা অসংখ্য, সে বাজারকে বলে মনবশ্রেণী বাজার। যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে এবং অসংখ্য বিক্রেতা থাকে, সেই বাজারকে বলে মনবশ্রেণী বাজার বা মনবশ্রেণী মার্কেট। তোমাদেরকে যদি আমি একটা উদাহরণ দিই, দেখো কোনো এলাকায় যদি একটি পাটকল থাকে, মনে করো একটি এলাকা, এখানে একটি মাত্র পাটকল আছে এবং এখানে বি সি ডি ই এফ অসংখ্য পাট চাষি আছে। পাট চাষি অসংখ্য। এই পাট চাষিরা কি করবে? তাদের সমস্ত পাট বিক্রয় করবে এই একটি মাত্র পাটকল। তাই একটি মাত্র পাটকল হচ্ছে এখানে ক্রেতা, আর অসংখ্য পাট চাষি হচ্ছে এখানে বিক্রেতা।
তাহলে শিক্ষার্থীরা, যে বাজারে একটি মাত্র ক্রেতা থাকে এবং অসংখ্য বিক্রেতা থাকে সেই বাজারকে বলে মনবশ্রেণী বাজার বা মনবশ্রেণী মার্কেট। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের যে 3টি ক্লাস অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে করবে। আশা করছি অধ্যায়টি তোমরা বুঝতে পারবে। আজকে তোমাদের সুস্থতা কামনা করে আমার ক্লাসটা শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ।